আচ্ছা দেখো লাস্ট ক্লাসে আমরা কি করতেছিলাম মনে আছে? আমরা সোপ নিয়ে পড়াশোনা করতেছিলাম, তাই না? আচ্ছা, সোপের ডেফিনেশনে আমরা বলছিলাম সোপ ইজ এ মেটালিক সল্ট, তাই না? মেটালিক সল্ট অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম, অথবা এভাবে বলতে পারো সোপ আর সোডিয়াম এন্ড পটাশিয়াম সল্ট। আর এটা হচ্ছে সোপটা আমরা তৈরি করছিলাম কি দিয়ে? আমরা সোপ তৈরি করছিলাম কি দিয়ে? ন্যাচারাল ওয়েল অথবা ফ্যাট দিয়ে। আর সোপের আমরা এক্সাম্পলে বলছিলাম প্রপার্টিজগুলো পড়ছিলাম, সোপের প্রপার্টিজগুলো দেখছিলাম। প্রপার্টিজগুলো আমরা দেখছিলাম যে সোপ সাধারণত হচ্ছে হট ডাইরেক্ট সলিউশনে র‍্যাপিডলি সলিউবল হয়। তারপরে আবার কি করেছিলাম যে কোল্ড সলিউশনে অথবা কোল্ড ওয়াটারে স্লোলি ডিজলভ হয়, প্রপার্টিটা এগুলো দেখছিলাম। এবং হট ডাইরেক্ট সলিউশনে এটা কি হয়? জাস্ট হচ্ছে আয়োনাইজ হয়। আয়োনাইজ হয় কিভাবে? পজিটিভ নেগেটিভ পার্টটা আলাদা হয়ে যায়। যেমন এরকম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো সোপ। আচ্ছা, এই আরেকটা কি ছিল? C17 H14, তাই না? স্টারিক অ্যাসিড। স্টারিক অ্যাসিডের সাথে যদি আমরা অ্যালকালি বিক্রিয়া করি সোডিয়াম স্টারেট প্রোডিউস হয়। এই বিক্রিয়াগুলো আমরা দেখেছিলাম। এবং এটা হচ্ছে তোমার সোপ। এটা যদি তোমার ওয়াটার দাও, হট ডাইলুট ওয়াটারে, এটা কি হয়? আয়োনাইজ হয়। আয়োনাইজ হয় কিভাবে? পজিটিভ মানে মেটাল পার্ট আলাদা হয়ে যায়, পজিটিভ আয়নটা আলাদা হয়ে যায়। এবং নেগেটিভ যে লার্জ পার্টটা থাকে সেটা হচ্ছে তোমার সোপ অথবা ডিটারজেন্সি পাওয়ার থাকে। আচ্ছা, এরপর দেখো প্রপার্টিসের মধ্যে আমি পড়ছিলাম যে সোপ অনেক সময় কি করে? স্টিয়ারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড সোপ প্রডিউস করে। সোডিয়াম স্টারেট কি করে? স্টিয়ারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অথবা কম্বাইন করে অ্যাসিড সোপ প্রডিউস করে। এবং সোপের আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে অ্যাক্টিভিটি দেখেছিলাম। যদি কার্বন সংখ্যা, এই যে কার্বন না, সোপের কেমিক্যাল স্ট্রাকচারে কার্বনের সংখ্যা যত কম হবে তার অ্যাক্টিভিটি তত কম হবে। এটা হচ্ছে যদি তোমার কার্বন সংখ্যা 9 এবং তার চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ডিটারজেন্সি অথবা ক্লিনিং এফিসিয়েন্সি থাকে। যদি তোমার কার্বন সংখ্যা তোমার 10 থেকে তোমার 17-18 মধ্যে থাকে, তাহলে হচ্ছে গুড ডিটারজেন্সি পাওয়া যায়। আর 18 অথবা 19-এর উপরে সেটা হচ্ছে ডিটারজেন্সি পাওয়ার অনেক ভালো পাওয়া যায় বা অনেক হার্ড। এগুলো আমরা দেখছিলাম। পাশাপাশি সোপ ম্যানুফ্যাকচারিং করছিলাম, মনে আছে? সোপ ম্যানুফ্যাকচারিং এখানে কয়টা প্রসেসের কথা স্টেপের কথা আমরা দেখছিলাম? চারটা। একটা হচ্ছে সাপোনিফিকেশন, একটা ছিল কি সাপোনিফিকেশন, যেটা হচ্ছে সোপ ম্যানুফ্যাকচারিং অথবা সোপ প্রিপারেশন প্রক্রিয়ার একটা প্রসেসকে আমরা বলতেছি সাপোনিফিকেশন। আর এটার জন্য আমরা র ম্যাটেরিয়াল হিসেবে নিয়েছিলাম কি অয়েল এবং অ্যালকালি নিয়েছিলাম। এবং অয়েল এবং অ্যালকালিকে আমরা যদি একটা স্পেসিফিক রেসিপি মেনটেন করে আমরা হিট দেই, তাহলে সাবান তৈরি হয়। সাবান হয়, সোডিয়াম স্টারেট হয়, আর গ্লিসারিন হয়। এই গ্লিসারিনটা আবার কি করে? সেকেন্ড প্রসেসে আমাদের রিমুভ করতে হয়। ফার্স্ট প্রসেস সাপোনিফিকেশন ছিল, সেকেন্ড প্রসেস ছিল গ্লিসারিন রিমুভাল। এই গ্লিসারিন রিমুভাল করার জন্য আমাদের কি করতে হয়েছিল? সোডিয়াম ক্লোরাইড সল্ট অ্যাড করতে হয়েছিল। সোডিয়াম ক্লোরাইড সল্ট কি করে? গ্লিসারিনকে অ্যাবজর্ব করে। আর গ্লিসারিন যদি একদম টোটালি আবার অ্যাবজর্ব করে নেয়, তাহলে সাবান সফট থাকবে না, অথবা একটা ডাইমেনশনে আনা যাবে না। গ্লিসারিনটা সাবানকে সফট করে এবং কি বলে স্মুথ করে। আচ্ছা, এরপরে থার্ড স্টেজে কি ছিল? নিউট্রালাইজেশন, তাই না? নিউট্রালাইজেশন অ্যালকালি প্রশমন অথবা নিউট্রালাইজেশন। জাস্ট হচ্ছে কি করা হয়েছিল? যেহেতু সাবানটা তৈরি হয়েছে তেল এবং অ্যালকালি মিশ্রণে, এখানে জাস্ট হচ্ছে ডাইলুট
উইক অ্যাসিড দ্বারা এটা কি করা হয়েছিল, নিউট্রাল করা হয়েছিল। তারপরে প্রসেসে কি করা হয়েছিল, ফিনিশিংটা ছিল এরকম যে তোমরা তো বাজারে কালারফুল সাবান দেখো, সুগন্ধি সাবান দেখো, জাস্ট তুমি কোন ধরনের কালার চাও, কোন ধরনের স্মেল চাও, সেটা তুমি তোমার পছন্দ মতো অ্যাড করে দেবে। এটাই হচ্ছে সাবান তৈরির একটা ধাপ ছিল। আমরা ল্যাব ক্লাসে আমরা সাবান তৈরি করে দিই। আইটি অফিসার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সব ম্যানুফ্যাকচারিং করেছিলাম। আর এরপরে হচ্ছে কিছু স্পেসিফিক কি বলে রিকোয়ারমেন্টস সাবান সিলেকশনের ক্ষেত্রে, সেগুলো নিয়ে মনে কথা বলেছিলাম সিলেকশন অফ সোপ। সাবানের মধ্যে হচ্ছে তোমার টোটাল হচ্ছে 62% ফ্যাটি অ্যাসিড থাকবে, থাকে নরমালি 62% ফ্যাটি অ্যাসিড। তোমার 6.5% হচ্ছে তোমার অ্যালকালি সোডিয়াম অক্সাইড, আর হচ্ছে তোমার 8.5% থেকে হচ্ছে তোমার 6.5 থেকে 8.5% অ্যালকালি থাকে সাবান। এটা হচ্ছে ডিপেন্ড করা হচ্ছে ক্ষার এবং ক্ষার কম বেশি হতে পারে, জাস্ট রিকোয়ারমেন্টের উপর। আচ্ছা, এগুলো আমরা দেখেছিলাম। আজকে একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা টার্ম, all soaps are detergent but all detergent are not soap. কারণ সাবান দিয়ে ডিটারজেন্ট তৈরি করা যাবে, ডিটারজেন্ট দিয়ে সাবান তৈরি করা যাবে। এটা দেখো, সাবান এবং ডিটারজেন্ট। ডিটারজেন্ট মানেই সাবান নাকি না? ডিটারজেন্ট মানে তো সাবান না, সাবান মানে ডিটারজেন্ট। সাবান মানে ডিটারজেন্ট, মানে ডিটারজেন্সি পাওয়ার অথবা ক্লিনিং অ্যাক্টিভিটি আছে, এফিসিয়েন্সি আছে, পরিষ্কার করার ক্ষমতা আছে, ডিটারজেন্সি পাওয়ার আছে। এই ধরনের কম্পাউন্ডকে অথবা এই ধরনের কোনো ম্যাটেরিয়ালকে আমরা সাবান বলতে পারি। আচ্ছা, সাবানের ডেফিনিশনটা মনে আছে? সাবানের ডেফিনিশনে আমরা বলছিলাম সোপস আর দ্য সল্ট অফ পটাশিয়াম এন্ড সোডিয়াম মেটাল, এবং এটা তোমাকে বলছিলাম স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের লবণ। আচ্ছা, এরপরে বলছিলাম যে সোপ ন্যাচারাল সোর্স থেকে তৈরি করা হয়ে থাকে। সোপস আর জেনারেলি মেড ফ্রম ন্যাচারাল সোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস কোনগুলো ছিল? ন্যাচারাল ওয়েলস, ফ্যাটস, এইগুলো থেকে। আর ডিটারজেন্টের ক্ষেত্রে, ডিটারজেন্টের পরে আসে ডিটারজেন্ট। সোপের ক্ষেত্রে আমরা আরো বলছিলাম সোপের ক্ষেত্রে এটা মানে সাবান হতে হলে সে ন্যাচারাল সোর্স থেকে, রিসোর্স থেকে এটা হবে। এবং ন্যাচারাল রিসোর্সের কথা বলছিলাম কি? ন্যাচারাল ওয়েল এবং ফ্যাট, এগুলোর কথা বলেছিলাম। আর ডিটারজেন্ট হতে হলে সেটা কি হবে? তোমার ডিটারজেন্টের ডেফিনিশনে হচ্ছে এরকম যে তোমার সারফেস অ্যাক্টিভ, ডিটারজেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ সারফেস অ্যাক্টিভ এজেন্ট, এবং ডিটারজেন্টের অ্যাটলিস্ট টু পোর্শন থাকবে, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে টেল। এবং
এবং লং অ্যালিফ্যাটিক যে চেইনটা থাকে যেমন কার্বন হাইড্রোকার্বন চেইনটা যেমন C17H35 সোপের ক্ষেত্রে, এবং এটা কিন্তু দুইটা প্রসেস থাকবে ডিটারজেন্ট আর ম্যান্ডেটরি। সাবান সব সাবানই কিন্তু ডিটারজেন্ট হচ্ছে, কারণ সাবানের স্ট্রাকচারে আমরা দেখছিলাম কি C17H35 ডিটারজেন্টের ডেফিনিশনে এটাই বলতেছে, লম্বা হাইড্রোকার্বন চেইন থাকে এবং ডিটারজেন্টের পাওয়ার থাকে, এবং এই ডিটারজেন্টগুলো কি হয় লিকুইড এবং এয়ারের মাঝে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারে। এটা দেখেছিলাম হচ্ছে আমরা ডিটারজেন্টের ডেফিনিশনে। যত ধরনের সাবান আছে সাবানগুলো ডিটারজেন্টের ডেফিনিশনের সাথে পড়ে যায়, এই জন্য অল সোপস আর ডিটারজেন্ট। এখানে লেখা আছে, বেশ টাইপের লেখা আছে, তোমরা একটু জাস্ট দেখে নিলে এই কথাগুলি লেখা আছে, দেখে নিলে বুঝতে পারবা। কিন্তু ডিটারজেন্ট অল ডিটারজেন্ট আর নট সোপ, কারণটা হচ্ছে কিছু সিনথেটিক ডিটারজেন্ট আছে যেগুলো হচ্ছে তোমার এই হাইড্রোকার্বন এই স্ট্রাকচারটা মেনটেন করে, এবং সেখানে তোমার কি হয় ন্যাচারাল সোর্স থেকে প্রোডিউস হয়, যেমন ন্যাচারাল অয়েল এবং ফ্যাট থেকে প্রোডিউস করা হয়ে থাকে, সেজন্য এই ধরনের ডিটারজেন্টকে আমরা সাবান বলতে পারি। তাহলে ডিটারজেন্টের একটা এক্সাম্পল হচ্ছে এরকম, এটা হচ্ছে পলিইথার পলিইথার ইস্টার। তাহলে সাবানের যে ডেফিনিশনটা আমরা যখন বললাম, সাবান হতে হলে তার ন্যাচারাল সোর্স কি থাকবে, ন্যাচারাল ওয়েল এবং ফ্যাট, তাহলে সেখানে এবং পাশাপাশি অ্যালকালির সাথে বিক্রিয়া করে সাবান হবে। এই ডিটারজেন্টের কোনো দিক থেকে আমরা কি ন্যাচারাল ওয়েলের এবং অ্যালকালির কোনো মানে ট্রেস পাই এখানে? কোনো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডের কোনো ট্রেস আছে এখানে? নো স্যার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ন্যাচারাল ওয়েলের যে স্ট্রাকচার, ফ্যাটের যে স্ট্রাকচার, সেটার এখানে কোনো কিছু আছে? তাহলে এক্ষেত্রে আমরা টোটালি সিনথেটিক সোর্স থেকে আমরা এই ধরনের ডিটারজেন্ট প্রোডিউস করে থাকি, এবং ডিটারজেন্টগুলো নর্মালি হচ্ছে পেট্রোলিয়াম জাত বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়াল দিয়ে আমরা কি করে থাকি ডিটারজেন্ট প্রোডিউস করে থাকি। এই জন্য সব ডিটারজেন্টকে আমরা সাবান বলতে পারতেছি না, বুঝতে পারছো? জাস্ট দুটো এক্সাম্পল দিবা, এক্সাম্পল দিয়ে এই কথাগুলো লিখে দিবে কমন আসবে। আচ্ছা, এখন all soaps are detergent but all detergent are not soap, এখান থেকে কি can you distinguish between the soap and detergent? Can you differentiate? রিঅ্যাকশনটাই তো আলাদা হবে। হ্যাঁ, না আমি যে all soap are detergent but all detergent are not soap, তাহলে সোপ এবং ডিটারজেন্টের তুমি পার্থক্যটা কেমন করবো? তাহলে সেই পার্থক্যটা যদি বলে যে ডিস্টিংগুইশ বিটুইন সোপ অ্যান্ড ডিটারজেন্ট অথবা ডিফারেন্সিয়েট বিটুইন সোপ অ্যান্ড ডিটারজেন্ট, লেখা যাবে না এখান থেকে? কি কি পয়েন্ট বলছে সেই পয়েন্টগুলো বুঝছো কিনা? প্রথমে বলেছি সোপের ডেফিনিশন থেকে বলেছি, সোপের ডেফিনিশন দিবা, ডিটারজেন্টের ডেফিনিশন দিবা। আচ্ছা, সোপ কোন রিসোর্স থেকে তৈরি করা হয়? ডিটারজেন্টের রিসোর্স কি? র ম্যাটেরিয়াল। সোপের র ম্যাটেরিয়াল হচ্ছে ন্যাচারাল অয়েল, ফ্যাট, আর ডিটারজেন্ট হচ্ছে সিনথেটিক অথবা ম্যানমেড রিসোর্স এবং পেট্রোলিয়াম জাত। তোমার এটাকে বলতে পারো হাইড্রোকার্বনস অফ পেট্রোলিয়াম, এটা বলতে পারো পেট্রোলিয়াম থেকে অথবা হাইড্রোকার্বনস অফ পেট্রোলিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে তুমি বলতে পারো যে soap can give effectively cleaning efficiency on the material surface. It is also same. তারপর হচ্ছে তোমার নর্মালি সোপ হচ্ছে তোমার কস্টলি, সাবান অনেক খরচ হয় না, একটা সাবান বানাইতে গেলে প্রচুর পরিমাণ তেল লাগে এবং ফ্যাট লাগে, সাথে অ্যালকালি লাগে, এবং সেটা কস্টলি প্রসেস, এবং সাথে তুমি সাবান বানালে হয় না, সেখানে তোমার পারফিউম লাগে, তোমার কালার লাগে।
আর ডিটারজেন্টের ক্ষেত্রে এত বেশি মেনটেন করা হয় না। ঠিক তাহলে সেই ক্ষেত্রে সোপ হচ্ছে কস্টলি আর হচ্ছে ডিটারজেন্ট হচ্ছে চিপ। তারপরে এই লাইনটা লিখে দিতে পারো অল সোপ আর নট ডিটারজেন্ট, অল সোপ আর ডিটারজেন্ট বাট অল ডিটারজেন্ট আর নট সোপ। আচ্ছা, সোপ হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে তৈরি করা বায়োডিগ্রেডেবল, আর ডিটারজেন্ট হচ্ছে নট বায়োডিগ্রেডেবল, আর ডিটারজেন্ট হচ্ছে ইকো ফ্রেন্ডলি না। আচ্ছা, সোপের কার্বন সংখ্যা কত থাকে? সোপের ক্ষেত্রে কার্বন সংখ্যা বলে দিব 10 থেকে 18 অথবা 17। 10 থেকে 18 থাকে। তিন ধরনের সোপ আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখো সোপের एग्जांपल আচ্ছা 17 15 এরকম, তো 10 থেকে 18 কার্বন সংখ্যা থাকে সোপের স্ট্রাকচার। আর ডিটারজেন্টের ক্ষেত্রে কি থাকে? 14 থেকে 36। আচ্ছা, এই তো এরকম কি 5-7টা পার্থক্য লেখা যাবে না? জিনিসটা যদি তুমি বুঝে থাকো, সোপের ডেফিনেশন, সোপের একটা এখানে আরেকটা দিতে পারো। সোপের হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার, ডিটারজেন্টের কেমিক্যাল স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার সোপের তো তোমাদের জানাই আছে, ডিটারজেন্টের একটা হচ্ছে প্র্যাকটিস করে দেবে, পলিইথার স্টোরের স্ট্রাকচারটা প্র্যাকটিস করে দেবে। এরকম 5-7টা যদি দিয়ে দাও, তাহলে যদি এই ধরনের এই রিলেটেড কোশ্চেন আসে, তুমি তোমার মতো করে লিখতে পারো, যদি ডিটারজেন্ট এবং সোপটা বুঝতে পারো। ডিটারজেন্ট ক্লাস আমরা নেই এখন শুরু করবো আর কি, তখন আরো ইজি হবে তোমার। এখন আসো ডিটারজেন্ট। ডিটারজেন্টের লেকচারের থেকে আমরা এই নোটটা করব। নোটটা তো ভালো ইজি আছে এবং সহজে বুঝতে পারবে। তাহলে প্রথমে আসো ডিটারজেন্ট। হোয়াট ইজ ডিটারজেন্ট? ডিটারজেন্ট কাকে বলে? Polyether ester is one of the one example of detergent. আচ্ছা, ডিটারজেন্টের ডেফিনিশনটা যদি বলি, সোপের ডেফিনিশনটা তো তোমাদের মনে আছে, সেটা বলছিলাম পটাশিয়াম এবং সোডিয়াম মেটাল সল্ট। আর এটা হচ্ছে তোমার ন্যাচারাল রিসোর্স থেকে, ন্যাচারাল অয়েল ফ্যাট থেকে তৈরি করা হয়ে থাকে। আর ডিটারজেন্টের ক্ষেত্রে আমরা বলি সিনথেটিক সোর্স থেকে অথবা ল্যাবরেটরিতে তোমার সিনথেটিক্যালি এটা তৈরি করা হয়ে থাকে এবং পেট্রোলিয়াম হাইড্রোকার্বনস অফ পেট্রোলিয়াম থেকে। আচ্ছা, তাহলে ডেফিনিশনটা যদি বলি, জেনারেলি ডিটারজেন্টস আর সারফেস অ্যাক্টিভ এজেন্ট। আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট জিনিসটা কি, সোপের ডেফিনিশনে বলছিলাম সাবান, ডিটারজেন্ট, যাই এই ধরনের যেগুলো ক্লিনিং এফিসিয়েন্সি আছে, এগুলো কেন ইউজ করা হয়, সাবান কোথায় এবং কেন ইউজ করা হয়? সারফেস ইউজ করা হয়, ক্লিন করা হয়। হ্যাঁ, কোনো একটা সারফেসে ইউজ করা হয়, কাপড়ের উপর করা হয়, যে কোনো ম্যাটেরিয়াল হোক তার সারফেসকে ক্লিন করা হয়। এর বাইরে একটা সাবান, ডিটারজেন্টের আর কোনো অ্যাক্টিভিটিস আছে? আছে, কিন্তু সেটা পরবর্তী প্রসেসগুলিতে যাব, যখন টেক্সটাইল বিভিন্ন ধরনের প্রসেসে যাব, তখন আমরা আস্তে আস্তে কিছু আরও অ্যাক্টিভিটিস পাবো, অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস। বাট মেইন অ্যাক্টিভিটিস ইজ to remove the dirt, dust and impurities, oily or other advantageous impurities from the material surface. Material can be textile material and any types of material. যে কোনো ম্যাটেরিয়াল ডিটারজেন্ট, সোপ এগুলো অ্যাপ্লাই করো, অ্যাকচুয়ালি সারফেস থেকে কোনো ময়লা অপদ্রব্য, তেল, চর্বি এগুলো দূর করার জন্য, ইন শর্ট ক্লিনিং পারপোজ। হ্যাঁ। আচ্ছা, এখন এইটাকে বলতেছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ডিটারজেন্ট ইজ জেনারেলি ডিটারজেন্ট ইজ কল্ড সারফেস অ্যাক্টিভ এজেন্ট। Which can get oriented, which can get oriented between the liquid and air.
হচ্ছে তোমার কি ওয়াটার। এখানে যদি তোমার এরকম একটা ডিটারজেন্ট দাও তাহলে এটা কি করে, জাস্ট হচ্ছে এখানে কি এয়ার আছে না, এখানে এয়ার না, আর এটা ওয়াটার। জাস্ট ডিটারজেন্ট কি করে, জাস্ট হচ্ছে ওয়াটারের সারফেসে এবং এয়ারের মাঝখানে এক ধরনের ইন্টারফেস থাকে, তার মধ্যে ওয়ারেন্টেড। ডিটারজেন্টের কাজ হচ্ছে এটা। আর যদি আমরা এভাবে বলি, জেনারেল ডিটারজেন্ট আর সারফেস অ্যাক্টিভ এজেন্ট হুইচ গেট ওয়ারেন্ট at the interface between water and air and reduce water surface tension অথবা interfacial tension, water interfacial tension। water surface tension টা তোমরা পড়ছো না, পৃষ্ঠটান। পৃষ্ঠটান জিনিসটা কি জানো? হ্যাঁ, পানিতে একটু পাত্র রাখার পরে একটু মাঝখান বরাবর একটু তাপ দেয়। নরমালি তুমি যদি পানিটা রাখো তাহলে কি হয়, এরকম একটু ইয়ে হয় না পৃষ্ঠটান। জাস্ট এইখানে ধরো যে পানিটা কিন্তু এই বরাবরই থাকার কথা ছিল। ধরো একটা তুমি গ্লাসে রাখলা অথবা এরকম তোমার টিউব অথবা ফ্লাস্কে এরকম রাখলো, সেক্ষেত্রে কি হয় তোমার এই ধরনের জাস্ট একটু মাঝখান বরাবর হচ্ছে কি হয়, নিচের দিকে একটু ঝুলে থাকে, তাই না? এটা কারণটা হচ্ছে কি, এই পাশে কিন্তু থাকে না, এই পাশে সাপোর্ট আছে, তাই না? আচ্ছা, এই জায়গাটা কি হয়, ওয়াটার মলিকুলের কাজটাই হচ্ছে পৃষ্ঠের দিকে তাই হচ্ছে মলিকুলগুলোকে ড্র করা, টানা। আচ্ছা, এখন যদি এইখানে কোনো সাপোর্ট না থাকে তাহলে এটা কি হবে, একটু নিচের দিকে ডাউন হয়ে যায়। আর এই পৃষ্ঠটানটা সারফেস টেনশনটা রিডিউস করার জন্য ধরো এটা হচ্ছে ডিটারজেন্ট, ওই যে এই পুরো অংশটা লাস্ট ক্লাসে বলছিলাম C17H35, আর এই অংশটা হচ্ছে C00-। যখন সাবানকে আমরা পানিতে দিচ্ছি C17H35 C00NH, সাবানকে পানিতে দিলে তখন এটা কি হয়ে যাচ্ছে, এইভাবে আয়নাইজ হচ্ছে, তাই না? চার্জ অনুযায়ী সেপারেট হয়ে যাচ্ছে। সোডিয়ামে তার ক্লিনিং এফিসিয়েন্সি নাই, ওকে আমরা সাবান বলতেছি না, মেটালিক পার্ট। আর এটা কি সাবান, এটাতে ক্লিনিং এফিসিয়েন্সি আছে, পরিষ্কার করার ক্ষমতা আছে। তাহলে এই অংশটার মধ্যে এই যে লেজের মধ্যে যেটা, সেটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন, লং হাইড্রোকার্বন চেন, হাইড্রোজেন এবং কার্বনের লং চেন। আর এইটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক নেচারের, এটা জাস্ট হচ্ছে ওয়াটার, পানিতে এটা মিশতেছে। আর এই অংশটা হচ্ছে হাইড্রোফোবিক, মনে আছে? হাইড্রোফোবিক, এটা পানি থেকে দূরে চলে যেতেছে, পানি বিগ্রাহী। আর এটা হচ্ছে হাইড্রোফিলিক। আচ্ছা, যখন ডিটারজেন্টটা তুমি এই লিকুইডে দিবা, পানিতে দিবা, তখন ও কি করে, এইভাবে জাস্ট করতে পানিতে মিশতে চায় না, পানি থেকে দূরে থাকতেছে। কিন্তু এই কার্বক্সিলিক গ্রুপটা কি করে, গ্রুপটা সেই পানির সাথে মিশতে চায়। আচ্ছা, এই ডিটারজেন্টের স্ট্রাকচারটা যদি আমরা কনসিডার করি, এটা অনেক বড় একটা অংশটা কি হয়, পানি থেকে দূরে থাকতেছে, তাহলে এটা কি করে, এটা টেনশনটা কি করে, আপসাইড টেনশনটা কাজ করে না। আর এটা হচ্ছে ওয়াটার এবং এই অংশটুকু কি করে, তার ধর্ম হচ্ছে ডাউনওয়ার্ড টেনশন তৈরি করে। স্যার হাইড্রোফিলিকটা মিশতে চাইতেছে। হাইড্রোফিলিক, এটা হাইড্রোফিলিক মানে পানি গ্রাহী, পানির সাথে মিশতেছে, পানির সাথে তার ইন্টারাকশন। আর হাইড্রোফোবিক মানে পানি বিগ্রাহী, পানির সাথে মিশতেছে। তাহলে এই যে লম্বা লেজটা, বিশাল স্ট্রাকচারটা হাইড্রোকার্বনের, সেটা কি করে, ওয়াটারের হচ্ছে উপরের দিকে মানে টেনশনটা ফিল করে, কারণ সে পানি থেকে মিশতে চায় না। আর জাস্ট হচ্ছে ওয়াটার মলিকুল এবং হাইড্রোফিলিক, এটা কার্বক্সিলিক মলিকুল, এটা ধর্মটাই হচ্ছে পানির সাথে মিশতেছে। আর ওয়াটার মলিকুলের কাজটা হচ্ছে ডাউনওয়ার্ডস টেনশন ফিল করা, যে কারণে পৃষ্ঠটানটা হয়, ওয়াটার সারফেস টেনশন হয়। এখন এই ডাউনওয়ার্ড টেনশন ফিল করার জন্য এটা বেঁকে যায়, এবং যখনই হচ্ছে এই যে লং যে হাইড্রোকার্বন চেনটা, হাইড্রোফোবিক নেচার যেটা উপরে থেকে ফিল করে, তখন এটা এই ডিটারজেন্ট দেওয়ার কারণে
তখন ওয়াটার মলিকিউলের কি হয়, ডাউনওয়ার্ড যে টেনশন সেটা রিডিউস হয়ে যাবে। কারণ তুমি যদি এটাকে এখানে একটা পাত্র আছে, একটা তার নিজের ওজনের টানতেছে, আরেকটা হচ্ছে তার চেয়ে বেশি শক্তিতে আমি এটা উপরে টানতেছি, তাহলে এটাকে উপরেই উঠলো না। তখন কি সারফেস টেনশনটা, ওয়াটার সারফেস টেনশনটা রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট হিসেবে ডিটারজেন্টের কাজ, লিকুইডের অথবা ওয়াটারের সারফেস টেনশন রিডিউস করা একটা কাজ। আচ্ছা, ইন জেনারেলি ডিটারজেন্ট আর এনি অফ গ্রুপ অফ সিনথেটিক অর্গানিক লিকুইড or water soluble cleaning agent. Inorganic, organic, group of organic synthetic agent, water soluble agent, which has কি বলে ক্লিনিং এফিসিয়েন্সি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আনলাইক সোপ, বাট ইট ইজ আনলাইক সোপ, কারণ হচ্ছে ডিউ টু দ্য ম্যানুফ্যাকচারিং অর প্রসেসিং ফ্রম দ্য সিনথেটিক সোর্স, পেট্রোলিয়াম, হাইড্রোকার্বন বেসড সোর্স। আর সোপের ক্ষেত্রে আমরা বলছিলাম ন্যাচারাল সোর্স, ওয়েল অ্যান্ড ক্যাট। তাহলে ডিটারজেন্টের ডেফিনিশন গেল। এখন যদি আসে তোমার সারফেস টেনশন, সেটা কি পড়া হয়েছে? সারফেস টেনশন এতক্ষণ ধরে আমরা সারফেস টেনশনটাই আলোচনা করতেছি। সারফেস টেনশন হচ্ছে দ্য টেন্ডেন্সি অফ ওয়াটার মলিকিউল, কি বলে এটা, ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি অফ ওয়াটার মলিকিউল or tension of water molecule in the downwards direction is called surface tension of water. The tendency of water of drawing the molecules from the surface towards the body is known as surface tension. Surface থেকে ওয়াটার মলিকিউলগুলোকে জাস্ট হচ্ছে তার বডি থেকে ড্র করা অথবা টানার যে টেনশনটা, সেটাকে আমরা বলি সারফেস টেনশন। এটা হচ্ছে তোমার লিকুইড হিসেবে ওয়াটারের একটা কমন প্রপার্টিস। এরপর আছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট। সারফেস অ্যাক্টিভ এজেন্ট নিয়ে আমরা একটু কথা বললাম না, সারফেস অ্যাক্টিভ এজেন্ট। সারফেস অ্যাক্টিভ এজেন্টের ক্ষেত্রে দেখো, সারফেস অ্যাক্টিভ এজেন্ট ডিটারজেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ সারফেস অ্যাক্টিভ এজেন্ট, এবং সেটা কিভাবে ওয়াটারের সারফেস টেনশন রিডিউস করে সেই মেকানিজমটা এতক্ষণ আমি বলছি। ঠিক আছে, কারণ ওয়াটার মলিকিউলের ধর্মই হচ্ছে, প্রপার্টিস হচ্ছে সারফেস থেকে মলিকিউলগুলোকে তার বডির দিকে ড্র করা, টানা। আচ্ছা, তো সারফেস অ্যাক্টিভ এজেন্টের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে এই সারফেস টেনশন রিডিউস করা, ব্যালেন্স সলিবিলিটি প্রদান করা, আর হচ্ছে তোমার কি বলে, সারফেস অ্যাক্টিভ এজেন্টের দুইটা পোরশন থাকে, একটা হচ্ছে হাইড্রো, বলো কি, হাইড্রোফোবিক, ফোবিক, আর একটা হচ্ছে হাইড্রোফিলিক। আচ্ছা, হাইড্রোফোবিকটা হচ্ছে লং হাইড্রোকার্বন চেইন, আর হাইড্রোফিলিক হচ্ছে শর্ট হাইড্রোকার্বন চেইন। কি বলো, তোমার এটা হতে পারে তোমার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হতে পারে। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে মানে কার্বক্সিলিক অ্যাসিড টাইপের, কার্বক্সিলিক গ্রুপের মধ্যে তো অনেক ধরনের অ্যাসিড আছে, স্টিয়ারিক অ্যাসিড আছে, পলিটেট অ্যাসিড আছে, বিভিন্ন ধরনের অ্যাসিড আছে। তো যেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আচ্ছা, তাহলে হাইড্রোকার্বন কনসেন্ট্রেট কত যদি সাবানের ক্ষেত্রে আমরা বলি, কারণ সাবান একটা ডিটারজেন্ট। তাহলে সারফেস অ্যাক্টিভ এজেন্ট হতে হলে তার দুইটা পোরশন থাকবে, পার্ট থাকবে। একটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক পার্ট, যেটা হচ্ছে তোমার লং হাইড্রোকার্বন চেইন নিয়ে গঠিত। এখানে কার্বন কয়টা আছে? 17টা। এটা জাস্ট হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম, এরকম জাস্ট লং চেইন, এটা
তার সাথে হাইড্রোজেন আছে কত ডাবল, তাই না? ডাবল আছে একটা বেশি এই পাশে এরকম 17টা হলো 17 থেকে 34টা একটা 35টা আর এখানে কি আছে সি হলো এন, এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারিক অ্যাসিড, এটা ওয়ান কাইন্ড অফ কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তাহলে লং হাইড্রোকার্বন চেইন যেটা সেটা হচ্ছে হাইড্রোকার্বন ন্যাচারাল, আর এই যে আয়নিক যেটা আছে তোমার ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ সেটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক। এই দুইটা পোর্শন নিয়েই নরমালি সারফেস অ্যাক্টিভেশন গঠিত। তবে যখন আমরা আরো বিভিন্ন ধরনের সিনথেটিক ডিটারজেন্টে পড়তে যাব তখন স্পেশাল ক্যারেক্টারের কিছু ডিটারজেন্ট আমরা দেখতে পাবো, যেখানে হচ্ছে তোমার অ্যামফোটারিক টাইপের ডিটারজেন্ট আছে, যেখানে একই সাথে তোমার নেগেটিভ পজিটিভ আয়নযুক্ত ডিটারজেন্ট আছে চার্জ। বুঝতেছো কিছু? আজকে আবার আসলে পড়ানো এরকম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মানে সারাদিন এত কাজে ব্যস্ত আর এত কথা বলতে হয় যে অনেক সময় আসলে কথা বলতে বিরক্ত হয়। এই কবরে 5টা পর্যন্ত পড়বো। আচ্ছা দেখো, types of detergent. Sir, disconnect হয়ে গেছে। আচ্ছা, টাইপস অফ ডিটারজেন্টের ক্ষেত্রে আমরা ডিটারজেন্টকে ক্লাসিফাই করতে পারি হচ্ছে দুইটা ওয়েতে, একটা হচ্ছে তোমার আয়নিক আর একটা হচ্ছে নন আয়নিক। তাহলে আমরা যদি এভাবে বলি ডিটারজেন্ট আয়নিক নন আয়নিক, একটা হচ্ছে আয়নাইজ হয়ে নেগেটিভ পজিটিভ আলাদা হয় আর একটা হচ্ছে আয়নিক। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা আয়নিকগুলো আবার 3 ধরনের আছে, অ্যান আয়নিক, ক্যাটায়নিক, আরেকটা বলছিলাম একটু আগে অ্যামফোটারিক। যেটাতে হচ্ছে বোথ চার্জ অথবা আয়ন এক্সিস্ট করে একই সাথে, মানে যখন এটা হচ্ছে তুমি সলিউশনে দাও লিকুইডে দাও তখন এটা কি হয় নেগেটিভ পজিটিভ দুটো আয়নই একসাথে থাকে। আচ্ছা, এখন ধরো অ্যানানিক কেটানিক আইডেন্টি ছিল স্যার। অ্যামফোটারিক। অ্যানোনিক ডিটারজেন্ট, অ্যানোনিক ডিটারজেন্টের ক্ষেত্রে হচ্ছে তোমরা নাম দেখেই তো বুঝতে পারতেছো যে অ্যানোনিক ডিটারজেন্ট মানে কি। যে ডিটারজেন্টগুলো যখন কোনো তোমার
লিকুইডে অথবা ওয়াটারে দিবা তখন এটা আয়নাইজ হয়ে অ্যানায়নিক পার্টটাই হচ্ছে ডিটারজেন্সি পাওয়ার শো করবে অথবা ক্লিনিং পাওয়ার শো করবে। তাহলে অ্যানায়নিক ডিটারজেন্ট হচ্ছে যখন আমরা এটা যদি আমরা এভাবে বলি when the detergent are ionized into anions and cations but anion is the dominating ion and can show the cleaning efficiency or detergency efficiency. This type of detergent or soap is called anionic detergent or soap. দেখো আমার কথা কি বুঝতে পারছো? Anionic detergents are those type of detergent when ionized or when dissolved into water it will be ionized and can be separated or ionized into negative ion and positive ion, and negative ion will be the dominated ion, and this negative ion can show the detergency or cleaning efficiency. This type of detergent is called anionic detergent. আপনারা বুঝতে পারছেন? যখন তোমার এই অ্যানায়নিক টাইপের ডিটারজেন্ট এটা পানিতে দেওয়া যায় হয় এবং এটা তখন এটা কি হবে, এটা আয়োনাইজ হবে। আয়োনাইজ হবে কি নেগেটিভ পজিটিভ আয়নে সেপারেট হবে এবং নেগেটিভ আয়নটা কি হবে ডমিনেটিং আয়ন, লার্জ আয়ন অথবা কি বলে এটাকে প্রাইম আয়ন, এবং সেই প্রাইম আয়নটা কি করবে তোমার ক্লিনিং অথবা কি বলে ডিটারজেন্টের পাওয়ার থাকবে। এই ধরনের ডিটারজেন্ট আমরা বলতেছি অ্যানায়নিক ডিটারজেন্ট। ফর এক্সাম্পল হিসেবে আমরা একটা কমন এক্সাম্পল দেখি। এটা হচ্ছে সোডিয়াম স্টাইরেট। এটা হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট, তাই না? এটা হচ্ছে আমরা সাবানও বলতেছি আমরা ডিটারজেন্টও বলতেছি, কারণ ডিটারজেন্টের সব রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করে। তাহলে এটা যখন আমরা পানিতে দিচ্ছি তখন এটা কি হচ্ছে আয়োনাইজ হচ্ছে। কিভাবে আয়োনাইজ হচ্ছে বলো? এভাবে নেগেটিভ এবং পজিটিভ আয়োনাইজ হচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। এই জায়গাতে দেখো কোন আয়নটা বড়, ডমিনেটিং আয়ন কোনটা, প্রধান আয়ন কোনটা? ডমিনেটিং মাইনাসটা স্যার। এটা না এই মাইনাসটা না, মাইনাস মানে কি অ্যানায়নিক না? আর এই মাইনাস অ্যানায়নিক পার্টটাই হচ্ছে ডিটারজেন্সি পাওয়ার আছে, ক্লিনিং এফিসিয়েন্সি অ্যাকশন পাওয়ার আছে। তাহলে এই ধরনের ডিটারজেন্টকে আমরা বলতেছি অ্যানায়নিক ডিটারজেন্ট। এখন আসো প্রপার্টিজ অথবা ইউজেস অফ অ্যানায়নিক ডিটারজেন্ট। নরমালি অ্যানায়নিক ডিটারজেন্ট হচ্ছে অ্যালকালাইন মিডিয়াম। অ্যালকালাইন মিডিয়াম আছে না, যে মিডিয়ামে যে সলিউশনের যে বাতে আমরা হচ্ছে ডিটারজেন্টটা ইউজ করব, সেই বাতের পিএইচ যদি তোমার 7 এর উপর থাকে সেটা তো অ্যালকালাইন মিডিয়াম। তুমি একটা সলিউশন করলে এখানে হয়তো তুমি কি করছো, এর মধ্যে হচ্ছে তুমি টেক্সটাইল ফ্যাব্রিক দিছো, সাথে হচ্ছে ডাইস দিছো, কালার দিছো, ঠিক আছে? পানি তো আছে, তাই না? আর কি আছে? ফ্যাব্রিক আছে। আচ্ছা, তাহলে এখানে রং এবং পানি দিয়ে একটা দ্রবণ তৈরি করছি, রঙের দ্রবণ। তাহলে কালার সলিউশন, কথা বুঝতেছো? এই সলিউশনের পিএইচ যদি তোমার পিএইচ তো বোঝো, পিএইচ হচ্ছে যদি তোমার 7 এবং 7 থাকে, তাহলে এই সলিউশনের এই মিডিয়ামের সলিউশনকে আমরা কি বলবো? নিউট্রাল 7 এর উপরে, নিউট্রাল 7 এর উপরে থাকে, খারিও মানে অ্যালকালাইন। তাহলে হচ্ছে তোমার এই মিডিয়ামটাকে আমরা বলি অ্যালকালাইন মিডিয়াম। আচ্ছা, যদি 7 এর নিচে থাকতো অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক।
তাই না, অম্লীয় মিডিয়াম। আচ্ছা, অ্যানোনিক ডিটারজেন্ট তুমি ওই সব জায়গায় ইউজ করতে পারবা যেখানে হচ্ছে পিএইচ, ওই সলিউশনের পিএইচ অ্যালকালাইন কন্ডিশনে থাকে, 7 থেকে 14 এর মধ্যে থাকে। কথা বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে তোমার কিছু আছে যেমন ফ্যাট এবং এই টাইপের ডাইস দিয়ে কালার দিয়ে কাপড় রং করলে কাপড়ের উপরে কিছু আনফিক্সড ডাইসটা লেগে থাকে, সেগুলো রিমুভ করার জন্য অ্যানোনিক ডিটারজেন্ট ইউজ করা হয়ে থাকে। ডিটারজেন্টের কাজ কি? সারফেস থেকে ময়লা অপসারণ করা এবং পাশাপাশি বিভিন্ন প্রসেসগুলোতে বিভিন্ন ফাংশন অ্যাক্টিভিটি শো করে, সেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানতে পারবো। যেমন তেল, চর্বি, মোমের সাথে সাবান কি করে? তোমার নরমালি কি হয় যে তেলের সাথে অ্যালকালি বিক্রিয়া করলে কি হয়? সাবান। আচ্ছা, আর সাবানের সাথে যদি তোমার সাবান নরমালি কোথাও যদি তোমার একটু তেল থাকে তাহলে কি হয়? সাবান তেল এবং লিকুইড ওয়াটার দুটার সাথে দ্রবীভূত হয়, সাবানকে সে দ্রবীভূত করে, সাবানের সাথে রিঅ্যাকশন করে সেখান থেকে তেলটাকে রিমুভ করে নিয়ে আসে। আচ্ছা, in case of reactive dyeing the hydrolysis dyes can be removed by this detergent. আচ্ছা, for printed and stiff fabric anionic detergent can be used. Printing টা তোমরা দেখছো টি-শার্টে, বিভিন্ন জায়গায় শাড়ি, বিভিন্ন গার্মেন্টসে তোমার প্রিন্টিং করা হয়। সেই প্রিন্টিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে সে নরমালি হচ্ছে ডাইং রং করার পরে অথবা প্রিন্টিং করার পরে কাপড়কে ওয়াশ করতে হয়। ওয়াশ করার সময় ডিটারজেন্ট ইউজ করা হয়। কেন করা হয়? তুমি যখন রঙের দ্রবণে কাপড়টাকে ডুবাইবা, সব রং তার কাপড়ের ভিতরে ঢোকে না, কাপড়ের গায়ে লেগে থাকে না সারফেসে, ওই আনফিক্সড ওই ডাইগুলিকে বলে আনফিক্সড ডাইস্টার। এই আনফিক্সড ডাইস্টারকে সারফেস থেকে ফ্যাব্রিক সারফেস থেকে রিমুভ করার জন্য আমরা ডিটারজেন্ট ইউজ করি। যদি তুমি একটু ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করো তাহলে এই রঙগুলো উঠে চলে যাবে, যেটা ফ্যাব্রিকের সাথে কোনো বন্ড গঠন করে না, সেগুলো খুব সহজে উঠে চলে যাবে। এটার জন্য আমরা ডিটারজেন্ট ইউজ করি। পাশাপাশি তো তোমার ময়লা অপদ্রব্য, তেল, চর্বি এগুলো দূর করার জন্য তো আমরা ডিটারজেন্ট ইউজ করি। এখন আসো ক্যাটায়নিক ডিটারজেন্ট। অ্যানোনিক থেকে ধারণা নিয়ে ক্যাটায়নিক ডিটারজেন্ট কাকে বলে একটু বলো তো? কি স্যার? ক্যাটায়নিক ডিটারজেন্ট আর অ্যানোনিক ডিটারজেন্ট থেকে ধারণা নিয়ে ক্যাটায়নিক ডিটারজেন্ট কেমন হতে পারে, কি রকম হতে পারে একটু বলো। স্যার হাইড্রোফিলিক টু ডমিনেটিং হবে প্লাস যেটা পজিটিভ আয়নটা ডমিনেটিং আয়ন হবে, লার্জ আয়ন হবে, এবং সেটাই হচ্ছে ক্লিনিং অ্যাক্টিভিটি শো করবে অথবা ডিটারজেন্সি পাওয়ার শো করবে, তাই তো? এটা সিম্পল জিনিস। আচ্ছা, এক্সাম্পলটা একটু দেখি। এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করব, এর বাইরে আর কিছু না। দেখো, এটা একটা ক্যাটায়নিক ডিটারজেন্ট। ক্যাটায়নিক ডিটারজেন্ট আছে, যখন এটা আমরা পানিতে দিই তখন কি হয়? এই পুরোটাই হচ্ছে পজিটিভ আয়ন শো করে, আর ক্লোরিনটা নেগেটিভ অলওয়েজ। তাহলে ক্লোরিনের কোনো ধরনের
ডিটারজেন্সি পাওয়ার আছে অথবা ক্লিনিং এফিসিয়েন্সি আছে? আচ্ছা আচ্ছা, এই ধরনের ডিটারজেন্টকে আমরা বলতেছি ক্যাটায়নিক ডিটারজেন্ট। আচ্ছা, ইউজেস অফ ক্যাটায়নিক ডিটারজেন্ট এটা একটু দেখো। খুশি খুবই খুশি। ইউজেসের ক্ষেত্রে দেখো, নরমালি ক্যাটায়নিক ডিটারজেন্টগুলো সফটেনার হিসেবে ইউজ করা হয় টেক্সটাইল ম্যাটেরিয়ালকে সফট করার জন্য, সফটেনিং প্রসেস অ্যাপ্লাই করার জন্য ক্যাটায়নিক ডিটারজেন্টগুলো খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। মানে কিছু ডিটারজেন্ট আছে যে তোমার ডাইং করার পরে ফ্যাব্রিকগুলো ফ্যাব্রিক অথবা ইয়ার্ন যেটাই করবে একটা হার্শ খসখসে হয়ে যায়। নর্মালি লোকাল যে গার্মেন্টসগুলো আমরা করি তার হচ্ছে সফটনেস অত ভালো না। এবং তোমরা বাজারে যখন তুমি একটা ফ্যাব্রিক কিনতে যাও হাত দিয়ে ধরে দেখো, তাই না, তার ফিনিশিংটা কেমন, স্মুথ কিনা, তারপর ব্রাইটনেস কেমন, তারপর হচ্ছে সফট কমফোর্ট কিনা। সফটেনিং ট্রিটমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিনিশিং ট্রিটমেন্ট, আর ডিটারজেন্ট হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট হচ্ছে সফটেনার হিসেবে ইউজ করা হয়ে থাকে। স্যার ডাইংয়ের কারণে কি করা হয়, মানে টোটাল সাতটা তৈরি করার পর? না, তোমার নর্মালি যত ধরনের কালার দেখো, মানে কালারফুল ফ্যাব্রিক দেখো অথবা গার্মেন্টস দেখো, সব হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, ক্লাস আছে আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে তোমার ফ্যাব্রিক ডাইং করা হয়, যেমন মোবাইল নিট যেগুলো আছে, তোমার ওই যে শার্টটা দেখো পুরো কাপড় গজ গজ মিটার মিটার কি করা হয়, একদম ডাইং করা হয়, সলিড ডাইং। ওর মধ্যে কোনো স্ট্রাইপ কিছু আছে না, একদম একই কালার সারা বডিতে ডাইং করা হয়েছে। সেই ডাইং করা ফ্যাব্রিক দিয়ে কি করা হয়, বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, তোমার শার্ট হতে পারে, আদার্স যা ইচ্ছা সেটা বানানো যাবে। আচ্ছা, তোমার গায়ে যে টি শার্টটা আছে, তোমার গায়ে টি শার্ট, এটা হচ্ছে দুইটা কালার এখানে আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে অ্যাশ। এটা হচ্ছে তোমার ইয়ার্ন ডাইং, সাইডে রাখো। আমার দিকে আসতেছে। আচ্ছা, এসের বাদ সওয়াল হয়ে গেল। দেখো যেটা বলতেছিলাম, ওর গায়ে যে টি শার্টটা আছে, এই টি শার্টটা হচ্ছে ইয়ার্ন ডাইং, এটা কিন্তু ইয়ার্ন ডাইং করে সুতা করে, হ্যাঁ, ডিজাইন অনুযায়ী হচ্ছে নিটিং করা হয়েছে। নিট এটা হচ্ছে নিটিং ফ্যাব্রিক, নিট ফ্যাব্রিক। আচ্ছা, এই নিট ফ্যাব্রিকের জন্য জাস্ট একটা ডিজাইন করা হয়েছে যে একটা হচ্ছে পর ব্লু হবে, আবার একটা হচ্ছে পর অ্যাশ, সুতা ডাইং। তুমি যে কোশ্চেনটা ছিল যে কি, স্যার কোশ্চেনটা বলছিলাম যে মানে টোটাল মানে একটা শার্ট তৈরি করার পর তারপরে কি রং করা হয়? হ্যাঁ, এটাও করা যায়, এটাকে বলে তোমার গার্মেন্টস ডাইং অথবা পিস ডাইং। এটা হচ্ছে জাস্ট একদম রেডিমেড একটা গার্মেন্টস করবে একদম রেড ফ্যাব্রিক দিয়ে, দেন তার সব প্রসেস বলে করবে, যেমন স্কাউটিং করবে, ফিনিশিং করবে, তারপর হচ্ছে তোমার ডাইং করবে, ডাইং করার পর দেন এই যে সফটেনিং বিভিন্ন ধরনের ফিনিশিং প্রসেস করবে, দেন ওটা হচ্ছে ইউজারের কাছে সেল করবে। আচ্ছা, ক্যাটায়নিক ডিটারজেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বললাম ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ অথবা ইউজেস হচ্ছে, এটা হচ্ছে তোমার কি করা হয়, সফটেনার হিসেবে, সফটেনিং এবং রিটার্ডিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। এরপর দেখো এই যে ডিটারজেন্টের এর স্ট্রাকচারটা, এই যে লং হাইড্রোফোবিক স্ট্রাকচার, লং হাইড্রোফোবিক স্ট্রাকচার আছে, ক্যাটায়নিক স্ট্রাকচার। এটা কি করে, এটা জাস্ট হচ্ছে তোমার ফ্যাব্রিকের সারফেসে লেগে থাকে। কিভাবে সফট করে, স্লিপারি করে, কমফর্ট হয়। কারণটা হচ্ছে এই লং যে স্ট্রাকচারটা, এটা তো অনেকটা হচ্ছে স্লিপারি, ডিটারজেন্ট স্লিপারি না, যখন পানি ছিল স্লিপারি, এটা ফ্যাব্রিকের সারফেসে লেগে থাকে।
তখন ফ্যাব্রিকের সারফেসটা স্লিপারি হয়, স্মুথ হয়। আর ক্যাটায়নিক ডিটারজেন্ট আর নট কম্প্যাটেবল উইথ অ্যানোয়নিক ডিটারজেন্ট। তুমি একটু আগে আমরা যে ডিটারজেন্টটা করলাম, কি ডিটারজেন্ট করলাম? অ্যানোয়নিক, আর এটা হচ্ছে তোমার ক্যাটায়নিক। দুইটা ডিটারজেন্টকে একসাথে দিয়ে কাজ করা পসিবল না কাজ করা পসিবল? দুইটার চার্জ দুই রকম, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। এই তোমার এটা হচ্ছে তোমার পজিটিভ, এটা পজিটিভ, আর হচ্ছে যেটা আগে ছিলাম যে এটা হচ্ছে নেগেটিভ। তো ওরা দুইজন নিজেরাই হচ্ছে কি করবে, নেগেটিভ পজিটিভ মিলে এক ধরনের কম্পাউন্ড সল্ট তৈরি করে ফেলবে। তখন তো ওরা নিজেরাই রিঅ্যাকশন করতে করতে ব্যস্ত। তোমার কি ডিটারজেন্সি কিছু করবে, ক্লিনিং কিছু করবে? করবে না। আচ্ছা, নরমালি হচ্ছে অ্যানায়নিক যে ডাইসগুলো আছে, যেমন রিঅ্যাক্টিভ ডাই, ডাইরেক্ট ডাই, কালার, কিছু অ্যানায়নিক ডাই আছে, কালার আছে, এরা কি করে মানে চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। যেমন হচ্ছে ডিরেক্ট ডাই, ডিরেক্ট ডাই হচ্ছে এরকম পানিতে দিলে এরকম হয়, সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিড গ্রুপ ডিরেক্ট ডাই। সেটা যখন পানিতে দাও তখন হচ্ছে এই অ্যানায়নিক চার্জ হয়। ডিরেক্ট এবং এই ডিরেক্ট এবং রিঅ্যাক্টিভ ডাইকে ডাইং করার পর, এই ডাই দিয়ে ফ্যাব্রিক ডাইং করার পরে তুমি যদি এই ক্যাটায়নিক ডিটারজেন্ট দাও দিয়ে ওয়াশ করো, তাহলে কি হবে? তোমার এই পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন মিলে একটা কম্বাইন্ড একটা কমপ্লেক্স ইনসলুবল ফর্ম তৈরি করবে, কম্পাউন্ড তৈরি করবে। এটা কি করে? ডাইসের ওয়াটার ইনসলুবিলিটি বৃদ্ধি করে এবং কালার ফাস্টনেস, রঙের স্থায়িত্বটা বৃদ্ধি করে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমার কথা কি বুঝছো? তোমার হচ্ছে যে ধরনের কালার আছে, রং আছে, যেটা দিয়ে কাপড় রং করা হয়, যেমন এটা এক ধরনের কালার আছে, সেটা দিয়ে রং করছে। এখন যদি রিঅ্যাক্টিভ কালারের এবং ডাইরেক্ট কালার, এই দুই ধরনের কালার হচ্ছে তোমার নর্মালি কি হয়? অ্যানোয়নিক, নেগেটিভ চার্জ। এখন সেই অ্যানোয়নিক ডাই দিয়ে কাপড় রং করার পরে সেই কাপড়কে যদি তুমি ক্যাটায়নিক ডিটারজেন্ট দিয়ে তুমি ওয়াশ করো, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই ক্যাটায়নিকের ক্যাটায়নটা, এটা লং ক্যাটায়ন পার্টটা এই ডাইসের সাথে যুক্ত হয়ে ইনসলুবল সল্ট প্রোডিউস করবে, যেটা ডাইটাকে একটা ইনসলুবল লার্জ কম্পাউন্ডে পরিণত করবে, যেটা ওই কাপড়কে যখন তুমি আর ওয়াশ করবে তখন রং উঠে আসবে না। তার মানে কি কালারের স্থায়িত্বতা অথবা কালার ফাস্টনেস বাড়বে। This agent react with the anionic diacid fiber containing high molecular weight organic salt to extinguish the water molecule. আচ্ছা, এরপর আছে লাইট ফাস্টনেস নট সো গুড। এই ক্যাটায়নিক ডিটারজেন্ট দিয়ে কাপড় রং করার পরে কাপড় কি বলে ওয়াশ করার পরে ওই কাপড়ের হচ্ছে লাইট যে ফাস্টনেসটা খুব ভালো না, মানে তোমার হচ্ছে লাইট কালার ফাস্টনেস তো লাইট হচ্ছে লাইটে কালার ফেড হয়। তুমি যে আগে তো মানুষ অনেক ঘাটে ঘাটে ঘোরাঘুরি করতে কালার কি ফেডে যায়, জ্বলে যায়, মানে বাংলা ভাষায় বলে যায় অনেক গ্রাম অথবা লোকালের ভাষা যে কালার জ্বলে যাওয়া, রং জ্বলে যাওয়া, তো সেটার ক্ষেত্রে হচ্ছে কালার ফেড হয়ে যাওয়া। এটা হচ্ছে সানলাইটের কারণে। ব্লু রেড এরকম করেছে, এইগুলি আছে, এইগুলোর কারণে জ্বলে যায়। এইগুলো হচ্ছে নর্মালি হচ্ছে লাইট ফাস্টনেস কালার। যদি আমরা ক্যাটায়নিক ডিটারজেন্ট দিয়ে কাপড় ওয়াশ করি ডাইং করার পরে, তাহলে কালার ফাস্টনেস তো লাইট ভালো হয় না। আরেকটু বড় আচ্ছা, এটা শেষ। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা নন-অ্যানোয়িক ডিটারজেন্ট আর অ্যামোটারিক ডিটারজেন্ট এই দুটো পড়ে, এবং পাশাপাশি হচ্ছে ডিটারজেন্টের মেকানিজম আছে, একটা সিম্পল মেকানিজম, কমন মেকানিজম, এটা পড়ে আমরা ডিটারজেন্ট শেষ